ব্যাস, এবার যেন কাজ হলো। ভাইয়ের থেকে সরে হাঁটু ভেঙে বসে পড়ল বউয়ের নিকট। তা দেখে নাসিম দৌড়ে গিয়ে বোনকে কোলে তুলে নিয়ে মেজো ভাইকে আজ্ঞা দিল দ্রুত নিচে গিয়ে গাড়ি খোলার। দুজন বেরিয়ে গেল। রুদ্ধ যেন সেখানে পুনরায় জমে গেল। এত নিকট থেকে বউয়ের রক্তাক্ত বিধ্বস্ত শরীর দেখে এখানে এত রক্ত কেন? মেয়েটার সর্বশরীর এত লাল রঙে ছেয়ে আছে কেন? সে না হয় খানিকটা দেরি করে ফেলেছে এবারেও, তাই বলে এত ভয়ঙ্কর চিত্র এঁকে ফেললো মেয়েটা। তাকে ভাঙার জন্য আর কোনো অস্ত্র পায়নি বুঝি মেয়েটা? মেয়েটার সুপ্ত ইচ্ছেটুকু যেন তখনও মেয়েটাকে চেতনায় রেখেছিল। দেখেছে স্বামীর আগমন, তার নিকট বসা, কিন্তু মুখে কিছু উচ্চারণ করার শক্তিটুকু হারিয়েছে অনেক আগেই। রুদ্ধ ওই চোখে চোখ রাখতেও ভয় পেল। কাপা কাপা হাত বাড়িয়ে রাখলো পেটে গেঁথে থাকা ছুরিটায়। আস্তে টান দিয়ে তা বের করতেই পুনরায় রক্তের ফোয়ারা বইতে শুরু করলো। তা দেখে রুদ্ধর মনে হলো তার প্রাণটুকুই যেন বেরিয়ে যাচ্ছে। এক হাতে চেপে ধরল জায়গাটুকু। না পেরেই সকলে মেয়েটার নিজ হাতে পরিয়ে দেওয়া গায়ের একমাত্র সম্বল শুভ্র পাঞ্জাবিটা শরীর থেকে খুলে নিয়ে বেঁধে দিল মেয়েটার কোমর জুড়ে। তারপর একটানে মেয়েটাকে নিজের বুকে নিল। স্বামীর এই সান্নিধ্য পেয়ে অদ্রিজা শেষবারের মতো ফুপিয়ে উঠল। একটা রক্তাক্ত হাত অনেক কষ্টে তুলে ছুঁয়ে দিল স্বামীর কপাল। রুদ্ধ নিজের এক হাত বাড়িয়ে বয়সে হাতটা ঠেসে ধরল গালের সাথে, যেন মেয়েটাকে একটুখানি উপলব্ধি করার চেষ্টা করলো। চোখ বুঝে ধরা কণ্ঠে বিড়বিড় করে উঠল, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না অত্রেজা। আমাকে ছেলে ছেলের মতো সাহস কি করে দেখো তুমি? একটু দেরি করে এসেছে বলে এত বড় শাস্তি? এতটা পাশানে কি করে হতে পারো তুমি? অদ্রিজা কত কিছু বলতে চাইল, কিন্তু সক্ষম হলো না। হাঁপড়ের ন্যায় শ্বাস ফেলতে শুরু করলো। কপল থেকে টেনে স্বামীর হাতটা আস্তে ধীরে নেমে এনে ছোঁয়ালো নিজের উদরে, যেন মেয়েটা শেষকালে এসে জানান দিতে চাইল স্বামীকে। কেউ একজন আসতে চলেছিল আমাদের মাঝে, যে আপনাকে বাবা বলে ডাকতো। বুঝতে চাইল সন্তানের অস্তিত্ব, কিন্তু সক্ষম হলো না। এই মুহূর্তে রুদ্ধ অবুঝ রইল। চোখ মেলে বউকে তার হাতটা উধরে রাখতে দেখেও কিছুই বুঝল না। আর না তো সেই সময় পেল। তখনই রোনাক দৌড়ে এলো। তারা দেখিয়ে কম্পমান স্বরে বলল, আমি আমি তোমার অবস্থা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু প্লিজ ভাবিকে নিয়ে এসো, না হলে দেরি হয়ে যাবে বড্ড। আগে হাসপাতালে নিয়ে চলো প্লিজ। রুদ্ধ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। মেয়েটাকে বুকে নিয়ে উঠে দাঁড়ালো। প্রিয়তমা স্ত্রীও সেই মুহূর্তে চোখ দুটো বুঝে নিল। রুদ্ধর মনে হলো কেউ তার থেকে তার হৃৎপিণ্ডটাই কেড়ে নিচ্ছে। তবুও স্থির রইল না। বড় বড় কদম ফেলে এগিয়ে গেল নিচে। নাসিমও পিছু দৌড়ে এলো। নাসিম ভেতরে রায়াকে নিয়ে বসা। রোনাক দৌড়ে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রুদ্ধ গাড়িতে চড়ে বসতেই রোনাক গাড়ি ছোটালো। ভেতরে আসতেই নজরে পড়ল ফুলের মতো বোনটা জরাজীর্ণ শরীর, যাকে ছোট থেকে নিজের সন্তানের ন্যায় পালন করে এসেছে। আজ তার শত্রুতার জন্য সেই বোনটার এমন পরিণতি দেখতে হচ্ছে। বুকটাতে যেন হাজারো ছুরির আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে। প্রিয় দুই রমণী একই সাথে বিধ্বস্ত হয়ে আছে। কাকে রেখে কাকে বুকে আগলে নিবে সে? এ কেমন পরীক্ষা তার! এ কেমন অসহায়ত্ব! এতক্ষণে নিজে দেরি করলেও এখন যেন সামান্য দেরি সহ্য হচ্ছে না। বুকে অসম্ভব ব্যথা অনুভূত হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি হৃৎপিণ্ডটা নিজের সক্রিয়তা হারাবে। ভাইয়ের দ্রুত গতিতে ড্রাইভিং করাও যেন ধীর মনে হলো। কোনোদিন ভাইকে গালি না দেওয়ার ছেলেটাও আজ অস্থিরতায় গালি দিয়ে উঠল। কুত্তার বাচ্চা, দেখছিস না আমার পাখি দুটো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরে জোর নেই। দ্রুত গাড়ি চালা, আমার পাখিদের কিছু হলে তোদের আমি জ্যান্ত খবর দিব, মাথায় রাখিস। রোনাক ভাইয়ের ধমককে অধরে অধর চেপে কান্না সংযত করার চেষ্টা করলো। সে এখন বুঝছে আপন মানুষের কিছু হলে ঠিক কেমন অনুভূতি হয়। যত দ্রুত সম্ভব তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে কুয়াশায় ঘেরা সড়ক বেয়ে এগিয়ে গেল কাছাকাছি কোনো ভালো প্রাইভেট হাসপাতালের দিকে। 1 ঘন্টা হতে চলল। রায়া আর অদ্রিজাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডাক্তারদের বেরোনোর নাম নেই। কেবল থেকে থেকে 2-1 নার্স বেরিয়ে কী সব নিয়ে যাচ্ছে, আবার বের হচ্ছে। পুরো মেঘমহল তখন প্রাইভেট হাসপাতালের দীর্ঘ জায়গা জুড়ে রাজত্ব চালাচ্ছে। কে কাকে ভরসা দেবে, কে কাকে একটু সান্ত্বনা দিবে, এমন কেউ নেই। যে যার মতো আল্লাহর নাম স্মরণ নিয়ে কান্নারত মুখশ্রী নিয়ে বসে আছে আইসিইউর সম্মুখে। পুরুষগুলো এখানে ওখানে দাঁড়িয়ে, কেবল রুদ্ধই দাঁড়িয়ে আছে আইসিইউর দরজা ঘেঁষে। মন যেন অস্থির হয়ে আছে, একটাই সংবাদ শোনার অপেক্ষায়।
ডাক্তার বের হবে আর বলবে আপনার বোন আর বউ দুজনেই এখন সংকটমুক্ত। সামান্য একটা কথা বলার জন্য এখনো কেন বের হচ্ছে না ডাক্তার? এত সময় ভেতরে কি করছে? এই রাত কেন কাটছে না? কেন এই অপেক্ষাটুকু সহ্য করার ক্ষমতা তার মাঝে হচ্ছে না? পুনরায় আইসিইউর দরজাটা খুলল। রুদ্ধর মন ভেবে নিল এই বুঝি ডাক্তার এলো তাকে সুখবরটা জানাতে। কিন্তু তার ভাবনাকে মিথ্যে প্রমাণ করে বেরিয়ে এলেন এক নার্স। রুদ্ধ রেগে গেল। নার্সকে যেতে দেখেই পথ রোধ করে দাঁড়ালো। রেগে আওড়ালো, কি হচ্ছে ভেতরে এত সময় ধরে? আমার বউর বোন কেমন আছে? সামান্য একটা খবর শোনাতে এত কেন সময় লাগছে? কিসের ডক্টর এরা সবাই? আর দেরি হলে আমি সবকটাকে শেষ করে দেব, বলে দিলাম। রুদ্ধ ধমক খেয়ে নার্সটা কেঁপে উঠল। ভাইকে রাখতে দেখে নাসিম রোনাক এগিয়ে এলো ভাইয়ের নিকট। চোখের চাহনি দ্বারা বুঝিয়ে দিল শান্ত থাকতে। কিন্তু বললেই কি শান্ত থাকা সম্ভব বুঝি? নার্সটা হয়তো বুঝলেন রুদ্ধর অসহায়ত্বটুকু। দীর্ঘশ্বাস ফেলে ভয়ে ভয়ে জবাব দিলেন, আপনার স্ত্রী আর বোনের দুজনেরই খুবই ক্রিটিক্যাল অবস্থা। ডাক্তার তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে, তবুও এখনো ভালো মন্দ কিছু বলা যাচ্ছে না। কিন্তু এই পর্যন্ত বলেই নার্সটি চুপ করে গেলেন। রুদ্ধর পছন্দ হলো না জবাবটুকু। আর শেষের কিন্তু শব্দটা যেন তার অস্থিরতা, অশান্ত ভাব আরও বাড়িয়ে দিল। ব্যস্ত হয়ে চিৎকার করে আওড়ালো, কিন্তু কি? দ্রুত জবাব দিন, কিন্তু কি? আপনার সন্তান আমরা বাঁচাতে পারিনি। পেটের উপর বারবার আঘাতের আর ছুরির আঘাত পেয়ে ভ্রূণটি অনেক আগেই শেষ হয়েছিল। অলরেডি ওয়াশ করে তা ফেলে দেওয়া হয়েছে। রুদ্ধর একটা হাত এবার নিজের বুক বরাবর স্থান নিল। বারবার একটা শব্দ মস্তিষ্কে এসে বাড়ি খেলো, আপনার সন্তান। অদ্রিজা প্রেগনেন্ট ছিল আর সে জানেই না। এটাই কারণ ছিল মেয়েটা তখন তার পেটে হাত দেওয়ার। সেই রক্তে তার সন্তানের অস্তিত্ব ছিল। আর কি বলল নার্স? ওয়াশ করে ফেলে দিয়েছে তার সন্তানকে। তার সন্তান সে বাবা হচ্ছিল। আর জানার সৌভাগ্য হলো এই মুহূর্তে। শরীর আর কুলোলো না, ঢলে পড়ল শরীরটা। দুপাশ থেকে দুই ভাই আগলে নিল। রুদ্ধশেষ একবার বিড়বিড় করে উঠল, আমার সন্তান, আমার সন্তান। রাজধানী শহরের বুকে এক স্বনামধন্য ব্যক্তি জহির আহমেদ। পেশাগত দিক থেকে রাজনীতির সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত। সামান্য নেতা থেকে শুরু করে আজ যিনি মন্ত্রিসভায় নিজের রাজত্ব কায়েম করে চলেছেন। ভীষণ সৎ আর নিষ্ঠার সাথে কাজ করার হেতু মানুষের কাছে পেয়েছেন অপার সম্মান এবং শ্রদ্ধা। পেয়েছেন মানুষের ভালোবাসা। সবাই জানে দুর্নীতিকে তিনি সর্বদা বর্জন করেন। জহির সাহেবের আদর্শে বড় হয়েছিল রুদ্ধ। রাজনীতির ময়দানে নেমে ওই লোকটাকে বানিয়েছিল নিজের আদর্শ। জহির সাহেব ও রুদ্ধকে নিজ সন্তানের ন্যায় দেখিয়েছেন সৎ পথের দিশা, যে পথে চলে ছেলেটা সহজে অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু সব গল্পের পেছনে যেন এক ভিন্ন গল্প থাকে, যা আমাদের নিকট অজানা, অথচ তা হয় অতি হৃদয় বিদায়ক কিংবা নিষ্ঠুর। জহির সাহেবের একটাই ছেলে জাহিদ, আর একটা মেয়ে জুহি। মেয়েটা সুন্দরী, গুণবতী, খানিকটা নম্র, শান্ত, অহংকার করার মতো মেয়ে। কিন্তু ছেলেটা যে সম্পূর্ণ আলাদা। জাহিদ জন্মের পর থেকে ছিল খানিকটা শান্ত। বড় হতে শুরু করতেই কেমন যেন একা থাকতে পছন্দ করত। এটা শুরুতে হয়তো কেউই আমলে নেননি। তবে ধীরে ধীরে জহির সাহেব এবং ওনার স্ত্রী মায়া বেগম দুজনে উপলব্ধি করেন ছেলেটার প্রচণ্ড রাগ। কিছু না পেলে কেড়ে নিতে ভাবে না। তার থেকে তার বোনটাকে বেশি ভালোবাসা দেখালে সেইটাই যেন তার পছন্দ নয়। শান্ত থাকবে অথচ তার মাঝে এমন কিছু ঘটিয়ে ফেলবে তা যেন কল্পনাতীত। ছোট থেকে কখনো কখনো এমনও হয়েছে রাগের বশবর্তী হয়ে বোনকে আঘাত করেছে, আবার কখনো কখনো নিজেকে আঘাত করে বসত ছেলেটা। তবে এসবের জন্য ছেলেটার মাঝে কখনো অনুতাপ দেখতে পায়নি জহির সাহেব কিংবা ওনার স্ত্রী। স্যাডিস্ট একটা সাধারণ আর কমন শব্দ, যেন আমাদের মাঝে আজকাল একটা মানসিক সমস্যা। অনেকেই এই সমস্যার ভুক্তভোগী, তবে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। এটা অনেক সময় পরিস্থিতি কিংবা ছোট থেকে অনেক দুর্বিষহ ঘটনার সম্মুখীন হওয়ার ফলে হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে জন্ম থেকেই এই রোগটা নিহিত থাকে। যখন ছেলের অস্বাভাবিকতা বুঝে ওনারা ছেলেকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন, তখন জানতে পারলেন ওনাদের ছেলে একটা স্যাডিস্ট, যে অন্যকে শাস্তি দিয়ে অপার আনন্দ পায়, যার মাঝে মায়া মমতার চেয়ে পাশবিকতা বেশি নিহিত।
প্রথম আর একমাত্র ছেলের বিষয়ে এমন খবর শুনে বাবা মায়ের মন অস্থির হয়েছিল। তখন থেকেই ছেলেটার চিকিৎসা শুরু হয়, কিন্তু ফলাফল যেন বরাবরই শূন্য ছিল। জাহিদ ছোট থেকেই এতটা জেদি ছিল যে নিজের মর্জিতে চলতে পছন্দ করত। ডাক্তারের দেওয়া ওষুধ ঠিক করে খেত না। বাড়ির কেউ কোনো ভুল করলে নিজ হাতে শাস্তি দিতে ভাবত না। বড় হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো বাড়তে থাকলো। জহির সাহেব শাসন করেও যেন কোনো কুল পেতেন না। একসময় জাহিদের বন্ধুত্ব হয় সূর্যের সাথে। সূর্য ছিল নারী পিচাসু। সেই লোভ সৃষ্টি করলো জাহিদের মনেও। তবে জাহিদ শরীর উপভোগ করার চেয়ে যেন সেই মেয়েদের অত্যাচার করতেই বেশি পছন্দ করত। সেই যে শুরু হলো তিনজন মিলে নারীদের সম্মান নিয়ে খেলা, আর তা চলতেই থাকলো। জহির সাহেব খবর পেতেন, তবে সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে সব লুকাতেন। চেয়েও কখনো পারেননি ছেলেকে আইনের হাতে তুলে দিতে। এছাড়া তিনি নিজ পেশাকেও অনেক সম্মান করেন। তিনি কখনোই চাননি পাবলিক ওনার ছেলের সম্পর্কে জানুক, কিংবা এতে ওনার পেশায় কোনো দাগ পড়ুক। এজন্য বরাবর তিনি নিজ হাতে ছেলের পাপগুলো দাফন করে দিতেন। তেমন করেই একবার খবর পেয়েছিলেন তার ছেলে অন্যদের সাথে মিলে কোনো এক মেয়ের সর্বনাশ ঘটাতে চলেছেন। আগেভাগে জানার কারণে ছেলেকে ফোন করে বিভিন্ন ধমকি দিয়ে ফিরিয়ে এনেছিলেন। তবুও কি শেষ রক্ষা হয়েছিল? কেস উঠেছিল পুলিশের খাতায়। পুলিশ খোঁজ করতে এসে জাহিদের নাম পেতেই জহির সাহেব তৎক্ষণাৎ ছেলেকে পাঠিয়ে দিলেন বিদেশে। পুলিশদের গোপন লাখ লাখ টাকা খাইয়ে কেসটাই বন্ধ করিয়ে দিলেন। এমন না যে ওনার এসব করতে ভালো লাগতো, তবে ছেলের ক্ষতিও চাইতে পারেননি তিনি। একজন বাবা হিসেবে জাহিদের সাথে রুদ্ধর কোনো শত্রুতা ছিল না, আবার যেন এদের শত্রুতা সবচেয়ে গভীর ছিল। জহির সাহেব রুদ্ধকে নিজ সন্তানের ন্যায় ভালোবাসতেন। এটা জাহিদ কখনো মানতে পারেননি। বাবার মুখে সর্বদা রুদ্ধের প্রশংসা যেন জাহিদকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। রুদ্ধ এই বিষয়ে অনবগত থাকলেও জাহিদ প্রচণ্ড হিংসা করত রুদ্ধকে। জাহিদ আড়ালে আবডালে অনেকবার চেষ্টা করেছে রুদ্ধর ক্ষতি করার, পারেনি নিজের বাবার জন্য। এই কারণে নিজ বাবার প্রতিও ছিল ভীষণ রাগ ছেলেটার। তবুও বাবাই ছিল তাকে বাঁচানোর একমাত্র উপায়, তাই বাবার কথাও খানিকটা মেনে চলার চেষ্টা করত। এই শত্রুতা বেশি গাঢ় হলো যখন জানতে পারল অদ্রিজা রুদ্ধের বউ, আর রুদ্ধ তাদের পাগলা কুত্তার ন্যায় খুঁজছে। জাহিদের ইচ্ছে ছিল ঈশানীকে বিয়ে করে তার দ্বারা রুদ্ধকে বিভিন্ন উপায়ে কষ্ট দিতে। জহির সাহেব এইসব বুঝলেও ছেলে বিয়ে করতে চেয়েছে শুনে খুশি হয়েছিলেন। ভেবেছিলেন মেয়ে যখন পছন্দ হয়েছে তখন নিশ্চয়ই বিয়ের পর ছেলেটা ভালো হয়ে যাবে। তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিয়ে বাড়িতে ঘটল সব উল্টো। রায়ার জন্য রুদ্ধ সবার সামনে জাহিদকে মারল, অপমান করল, যা মানসিক বিকারগ্রস্ত ছেলেটাকে আরও উন্মাদ করে তুলল। প্রতিশোধ স্পৃহা বেড়ে গেল শতগুণ। এবারেও বাধা হয়ে দাঁড়ালো নিজের বাবা। সে জানতো তাড়াহুড়া করতে গেলে রুদ্ধর হাতেই মরতে হবে। তাই বাবার কথা মতো পুনরায় দেশ ছাড়ল। সুযোগ বুঝতেই বাবাকে না জানিয়ে দেশে ফিরল ছেলেটা। উন্মাদনায় আচ্ছন্ন হয়ে ঘটিয়ে ফেলল এক দুঃসাহসিক কাজ। জানতো এর জন্য তাকে কঠোর মূল্য দিতে হবে। রুদ্ধ তাকে শেষ না করা পর্যন্ত থামবে না। তবে সে ভয় পেয়ে পিছু হটার মতো পুরুষ ছিল না। মনে ছিল একটাই বাসনা, নিজে শেষ হওয়ার আগে রুদ্ধকে বরবাদ করে রেখে যাবে। আর তাতে বোধ হয় ছেলেটা সফলও হয়েছে। তবে কখনো হয়তো ভাবেনি যে নারীদের সে আজীবন অত্যাচার করে এসেছে, অবলা ভেবে এসেছে। একদিন সেই অবলা এক নারীর হাতেই তার জীবন নাশ ঘটবে। কোনো মেয়ের রক্ত ছড়াতে গিয়ে সেই নারী তার সমস্ত রক্ত শুষে নিতে সক্ষম হবে। যেমন করে এক নারী তাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছিল, তেমন করে এক নারীর হাতেই শেষ বিদায় নিতে হবে। তার সমস্ত উন্মাদনার শেষ হবে এক বিধ্বস্ত রক্তময়ী মায়ের হাতে। নার্সের কথা যেন হাসপাতালের করিডরে নীরব ভাঙন লেগেছে। প্রতিটা ব্যক্তি থমকে আছে নিজ নিজ জায়গায়। প্রিয়তা ব্যতীত সবারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে অদ্রিজা অন্তঃসত্ত্বা ছিল। একটা ছোট ভ্রূণকে পর্যন্ত রেহাই দেয়নি রাক্ষসটা। আর উপরওয়ালার এ কেমন নিষ্ঠুরতা! নার্স তো সে কখন চলে গেছেন, কিন্তু সেখানে উপস্থিত প্রতিটা ব্যক্তির যেন বলার মতো শব্দটুকুই কেড়ে নিয়ে গেছেন। বাড়ির বড় বউ, প্রথম সন্তান, আর এই পরিণতি! কোন আজবে নজর লেগেছে পরিবারটার উপরে? ভীতু মেয়েটা যখন বেঁচে ফিরবে তখন এমন একটা সংবাদ কিভাবে সহ্য করবে? তখন তো মেয়েটা নতুন করে আবার মূর্ছা যাবে। কিভাবে সামলাবে তখন মেয়েটাকে? প্রিয়তা এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে, অসহায় চিত্তে
চোখে মুখের অবস্থা এমনিতেই খারাপ দেখে মনে হচ্ছে মেয়েটার মাঝে এতটুকু প্রাণের অবশিষ্ট নেই। যখনই ঈশানী এগিয়ে গিয়ে ভাবির কাঁধে হাত ছোঁয়ালো তখনই যেন প্রিয়তার ধ্যান ফেলল। হঠাৎ করে মেয়েটা জায়গা পরিস্থিতি ভুলে গলা ছেড়ে কেঁদে উঠল। ঈশানীকে পাশে ফেলে দৌড়ে গেল ভঙ্গুর বিধ্বস্ত দাঁড়িয়ে থাকা রুদ্ধর সম্মুখে। দুহাঁটু ভেঙে বসে পড়ে হাত জোর করে মাথা নত অবস্থায় কেঁদে বলে উঠল, সব আমার জন্য হয়েছে। আমার সামান্য একটা ভুল এ পর্যন্ত এসে শেষ হবে কখনো ভাবিনি। মেয়েটা কত খুশি ছিল সন্তান আসার সংবাদে, সব শেষ হয়ে গেল আমার জন্য। আমি অপরাধী। আপনি বলুন না ভাইয়া, আমাকে কি শাস্তি দিবেন? আমি সব মেনে নিব। একটা প্রাণ জন্ম নেওয়ার আগে শেষ হয়ে গেল আমার ভুলের কারণে। এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্তি পাবো ভাইয়া? আমাকে শাস্তি দিন। রুদ্ধর দৃষ্টি একেবারে শান্ত। সে কেবল একটা কথাতেই আটকে আছে। মেয়েটা খুশি ছিল এই সংবাদে, মানে মেয়েটা জানতো সব। এবার তাহলে সে কিভাবে সামলাবে মেয়েটাকে, কি বলে বুঝ দিবে? শব্দ বের হলো না কণ্ঠভেদ করে। পারল না প্রিয়তাকে কোনো সান্ত্বনা বাণী শোনাতে। বউয়ের কান্নায় দৌড়ে এসে আঁকলে নিল রোনাক মেয়েটাকে। দাঁড় করিয়ে দিয়ে বুকে চেপে অসহায় হয়ে বলে উঠল, শ্শ্, চুপ করো। তোমার জন্য কিচ্ছু হয়নি, নিজেকে দোষ দিও না। যা হয়েছে তা কেবল ভাগ্যের দোষ। প্রিয়তা মানল না স্বামীর সান্ত্বনা বাণী। অনবরত মাথা ঝাঁকিয়ে আরো জোরে কেঁদে দিয়ে আওড়ালো, না না, আমিই দোষী। সব আমার জন্য হয়েছে। আমার সেদিন উচিত হয়নি ওই জানোয়ারকে থাপ্পড় মেরে শত্রুতা করার। উচিত হয়নি সেদিন আরুকে একাকে আমার সাথে রেখে দেওয়ার। সব কিছুর জন্য দায়ী আমি। স্ত্রীর কান্নায় রোনাকের বুকটা আরো ভার হলো। একদিকে প্রাণপ্রিয় বোন আর ভাবির এই অসুস্থতা, অন্যদিকে বড় ভাইয়ের এই ভঙ্গুরতা আর বউয়ের এই কান্না, সব কেমন অসহ্য লাগছে। আর কি বলে বোঝাবে বউকে? তবুও কিছু বলতে চাইলো। তখনই একজন নার্স এসে ভারী স্বরে বললেন, এটা হাসপাতাল, প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। নার্সের ধমক খেয়ে প্রিয়তার কান্নাটা খানিকটা প্রশমিত হলো, তবে শরীর যেন ভয়ঙ্করভাবে কাঁপতে থাকলো। রোনাক সামলে নিল বউকে। বাকি রমণীগণ সবাই মুখে আঁচল চেপে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। সেই নিস্তব্ধ পরিবেশটাকে গুমট করে তুলতে সেখানে আগমন ঘটল তমালের। দৌড়ের শব্দ পেয়ে সবাই সেদিকে চোখ তুলে তাকাতেই নজরে পড়ল পিছু পিছু তমালিকা বেগম আর আরাব সাহেবও এগিয়ে আসছেন। দুজনকেই দেখে বোঝা যাচ্ছে দুজন কতটা অস্থির। আর তমালের কথা না বললেই নয়, এই তীব্র শীতের মাঝেও যেন ছেলেটার চিন্তা আর অস্থিরতায় ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। বিকেল থেকে খবর রাখছিল নির্বাচনের ফলাফল কি হয়। একসময় খবর পেল বোন জামাই বিজয়ী হয়েছে, কিন্তু এবারের কোনো ব্যক্তির সাথে কথা বলতে সক্ষম হচ্ছিল না। ভেবেছিল সবাই হয়তো ব্যস্ত আছে। এবারের কেউও অদ্রিজার নিখোঁজের ব্যাপারটা জানাতে চায়নি আরাব সাহেবের কথা চিন্তা করে। কিন্তু এত কিছুর পরেও না জানিয়ে কিভাবে থাকতো সকালে। আর খবর পেতেই বোধহয় তিনজন যত দ্রুত সম্ভব ছুটে এসেছে। আরাব সাহেব ত্রস্ত পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন মেয়ে জামাইয়ের সম্মুখে। ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। লোকগুলোর পানেও তাকিয়ে দেখল না। আরাব সাহেব এত কিছু দেখার অন্তরায় নেই বোধহয়। ব্যতিব্যস্ত হয়ে উৎকণ্ঠিত স্বরে শুধালেন, আমার মেয়েটা কেমন আছে বাবা? কি হয়েছে আমার আম্মুটা? বলো না। রুদ্ধকে যেন নতুন ভয়ে এসে হানা দিল। শরীর ভেঙে দেওয়াল ঘেঁষে বসে পড়ল নিচে। কণ্ঠ কাঁপল, অধর কেঁপে উঠল। তবুও ধীর নিষ্প্রভ কণ্ঠে জবাব দিতে আওড়ালো, আমাকে ক্ষমা করবেন আব্বু, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। মেয়েটাকে এবারও রক্ষা করতে পারিনি। ব্যর্থ আমি, এতটাই ব্যর্থ যে নিজ সন্তানটাকে পর্যন্ত। নিষ্ঠুর বাক্যটুকু শেষ করার মতো শক্তি আর হলো না রুদ্ধর। আরাব সাহেবের নিকট তখনও অনেক কিছুই অজানা। মেয়ে যে খুব একটা ভালো নেই বুঝলেন। সেই সাথে ধাক্কা খেলেন সন্তান শব্দটা শুনে। তাহলে কি ওনার মেয়েটা? ভাবার মতো অবস্থায় রইলেন না যেন। পড়ে যেতে নিতেই তমাল দৌড়ে এসে বাবাকে ধরে নিল। লালিত চক্ষুদয় মিলে এবার শ্বশুর মশাইয়ের পানে তাকালো রুদ্ধ। কম্পনজাত স্বরে অনুনয় করে উঠল, আমাকে শেষ একটু উপকার করবেন আব্বু। আরাব সাহেব অবুঝের ন্যায় ফ্যালফ্যাল করে তাকালেন। রুদ্ধ নিজেই পুনরায় হাত জোর করে একই কণ্ঠে আওড়ালো, নিজেকে একটু শক্ত রাখবেন আব্বু। মেয়েটার সম্মুখে দাঁড়ানোর মতো মুখ আমার এমনিতেই নেই। এরপর যদি আপনার কাছে হয় তাহলে আমি শেষ ভরসাটুকুও হারাবো।
মেজামাইয়ের অনুরোধ শুনে থমকে গেলেন আরাফ সাহেব। ছেলেটা কি জানে একজন বাবার কাছে কি আবদার করেছেন? একমাত্র মেয়ের অসুস্থতায় তিনি কিভাবে শক্ত থাকবেন? তবুও বোধহয় জামাইয়ের হাহাকারটুকু বুঝলেন। ছেলেকে ছোট করে বললেন ওনাকে পাশে বসিয়ে দিতে। অসুস্থ শরীরে দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক। তমাল তাই করল। তমালিকা বেগম ততক্ষণে নূর বেগমের কাছে দাঁড়িয়ে অশ্রু ঝরাতে ব্যতিব্যস্ত। নিজেকে শক্ত রেখে বাবা মাকেই সামলাতে শুরু করলো তমাল। বাকি সকলে কেবল রুদ্ধর পানে নির্নিমেষ তাকিয়ে দেখল ছেলেটার নীরব যুদ্ধটুকু। তার মতো একটা কঠোর মনের ছেলেও নিজেকে ঠিক রাখতে ব্যর্থ হচ্ছে, তাহলে বাকি মানুষগুলোর মানসিক অবস্থা ঠিক কেমন তা যেন অকল্পনীয়। সময় আরও কতটা পেরোলো জানা নেই। সকলের অপেক্ষার প্রহর শেষ করে আইসিইউ থেকে ডাক্তার বের হলেন দুজন। ডাক্তারের দেখা মিলতেই সকলে ঘিরে ধরল একটা সুসংবাদ শোনার আশায়। কেবল রুদ্ধ তখনও নিচে স্থির বসে। রাশেদুল সাহেব এগিয়ে এসে আগে শুধালেন ডাক্তারদের উদ্দেশ্যে, আমার মেয়ে দুটো কেমন আছে ডাক্তার? প্লিজ বলুন যে ওরা সুস্থ আছে, আর কোনো ভয় নেই। ডাক্তার দুজন মাস্ক খুললেন। ওনাদের মুখটা কেমন ফ্যাকাশে লাগলো। তাদের মধ্যে একজন বলে উঠলেন, মিস্টার কাদের, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আপনার মেয়ে আর বৌমা এখনও সুস্থ নন। দুজনেরই বেশ ক্রিটিক্যাল অবস্থা। শ্বাস চলছে, তবে ভালো মন্দ কিছু বলতে পারছি না, সরি। রাশেদুল সাহেব জবাব শুনে দুপা পিছিয়ে গেলেন। সবার কণ্ঠ ধমকিত। ডাক্তার সবার অবস্থা বুঝতে পেরে নিচ থেকেই বলতে শুরু করলেন, বাচ্চা মেয়েটা মাথায় অনেক আঘাত পেয়েছে, তবে মেয়েটার ইচ্ছাশক্তি প্রবল বোধ হয়। আশা করছি মেয়েটা দ্রুত চোখ খুলে তাকাবে, তাতেও বিপদ কাটবে কিনা জানি না। তবে আপনার বৌমার অনেক বেশি ব্লিডিং হয়েছে, রক্ত দিয়েও কাজ হচ্ছে না, সাথে পেটে এত আঘাত, তার উপর একটা বাচ্চা মিসক্যারেজে মেয়েটার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। ঠিকমতো রেসপন্স করছে না মেয়েটা। আগামী 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের আর কিচ্ছুই করার থাকবে না। একমাত্র উপরালাই ভরসা, সবই ওনার হাতে, আপনারা তার স্মরণ নিন। এ যেন তপ্ত মরুভূমিতে বাস করা এক তৃষ্ণার্ত পথিককে পানির লোভ দেখিয়ে পুনরায় তা ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা। একটা বাচ্চা হারানো কম কি ছিল যে এখন মেয়েটাও মরতে বসেছে, আর বাড়ির একমাত্র প্রাণটার একই করুণ অবস্থা। এটাই কি প্রাপ্য ছিল? নূর বেগম আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলেন না, না তো রাশেদুল সাহেব পারলেন। একজন পিতার চোখ থেকে অবিরত পানি গড়াতে শুরু করলো। কত সাধনা করে একটা মেয়ে সন্তানের বাবা হয়েছিলেন তিনি। কত আদর, কত যত্নে মানুষ করেছেন। কিছু না চাওয়ার আগেই মেয়ের জন্য সব এসে হাজির করেছেন। আর আজ সেই একমাত্র মেয়েটা বাঁচবে কিনা সেই গ্যারান্টিটুকু দিতে পারছেন না ডাক্তাররা। একজন বাবার জন্য এর চেয়ে দুঃখের কিছু হতে পারে বুঝি? মেয়ের পরিণতির কথা শুনে আরাফ সাহেবের বুকের পুনরায় ব্যথার উদ্বেগ হলো। এবারের অত্যাচার, অসুস্থতাটুকু কম ছিল বুঝি যে পুনরায় মেয়েটাকে এমন শাস্তি দিলেন আল্লাহ? নাকি ওনার কোনো ভুলের শাস্তি পাচ্ছে মেয়েটা? ওনার যেন কষ্ট এতটাই আহত হলেন যে কান্না করতেও ভুলে গেলেন। তমালিকা বেগম বুঝলেন না স্বামীকে নিয়ে অস্থির হবেন নাকি মেয়েকে নিয়ে। সবাই পুনরায় ভাঙলো। উঠে দাঁড়াবার মতো শক্তি আর নেই কারোর মাঝে। কেউ একটা শব্দও উচ্চারণ করলো না। কেবল এক নীরব কান্নার শব্দে মুখরিত হলো জায়গাটা। ডাক্তার দুজন রায়াদের একটু পর কেবিনে দিবেন জানিয়ে বলে চলে যেতে নিলেন। ঠিক সেই মুহূর্তে রুদ্ধর মুর্মূর্ষ স্বর ভেসে এসে ধাক্কা খেল সকলের কানে, আমি কি আমার স্ত্রীর সেই রক্তাক্ত পোশাক খুলে পেতে পারি? আমার সন্তানের শেষ অস্তিত্বটুকু আমাকে ফিরিয়ে দেবেন ডক্টর। এমন চিত্র ডাক্তাররা অনেকই দেখেন। এখন দেখতে দেখতে বোধহয় কষ্টটুকুও ফিকে লাগে। তবুও দুজন রুদ্ধের কথায় থমকে দাঁড়ালেন। দুজন রুদ্ধর পানে তাকিয়ে দেখলেন ছেলেটা তখনও নিচের দিকে তাকিয়ে বসে। দুজনেই দীর্ঘশ্বাস ফেললেন। এক নার্সকে ডেকে পোশাকগুলো দেওয়ার নির্দেশ দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন দুজন। একটু পরেই নার্স পোশাক নিয়ে এসে হাজির হলেন। তা বুঝতেই রুদ্ধ উঠে দাঁড়ালো। পোশাকগুলোর দেখা যেন সাহস হলো না। কাপা হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো। যখনই মনে হলো ওই রক্তে তার সন্তানের অস্তিত্ব আছে, তখন শ্বাসরোধ হয়ে আসার উপক্রম হলো। ব্যর্থ বাবার ন্যায় পোশাকটা হাতে ধরলো। কাউকে কিছু না বলে হাঁটা দিল হাসপাতাল থেকে বের হওয়ার উদ্দেশ্যে। বড় ছেলের নীরব পথ চলা দেখে নূর বেগম সইতে না পেরে ক্রন্দনরত স্বরে ছোট ছেলের উদ্দেশ্যে বললেন, ওরে তোরা কেউ যা আমার আব্বুটার সাথে, ও যে নিজের মাঝে আর নেই। নাসিম রোনাক ভাইয়ের পেছনে
নাসিম রোনাক ভাইয়ের পেছনে যেতে নিল। ভাইকে সামলানো তাদের কম্য নয়, তবুও পাশে তো থাকতেই পারে, খানিকটা হলেও ভরসা দিতে পারে। কিন্তু সেই পথটুকুও রুদ্ধ নিজ হাতে বন্ধ করে দিল। সম্মুখে অগ্রসর হতে হতে শেষ কয়েকটা শব্দ উচ্চারণ করলো ছেলেটা। আমি একা থাকতে চাই, প্লিজ। চারিপাশ থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। সবাই ঘুমকে বাহাত দেখিয়ে জাগ্রত হয়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে। কেবল এক বিধ্বস্ত পিতা যে সন্তানের লাশ বহন করার ন্যায় তার অস্তিত্ব ছোঁয়া লেগে থাকা বইয়ের রক্তে রাঙা পোশাকগুলো নিয়ে পথ চলছে একাকী। পাতলা পোশাকটুকুও যেন এখন রুদ্ধর কাছে প্রচণ্ড ভারী মনে হচ্ছে। কি এক দুর্বিষহ কষ্টেরা এসে হানা দিয়েছে মন গহীনে। পা চলতেই চায় না, তবুও ভোরের কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে এগিয়ে চলেছে কোথাও একটা। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। প্রথম সন্তান যাকে ছুঁতে পেল না, অনুভব করতে পারল না, সময় মতো জানার মতো সৌভাগ্যটুকু হলো না। এখন সেই সন্তানকে মৃত হিসেবে মেনে কি করে নিবে এক বাবার মন? হাসপাতালে ফেলে এসেছে দুটো প্রাণ, জানা নেই তাদেরও ফিরে পাবে কিনা। এই এত অস্থিরতা সে কি করে বয়ে বেড়াবে? হাঁটতে হাঁটতে এগিয়ে এলো নিজেদের বাড়ির কাছে একটা কবরস্থানে। মন বোধ হয় একটাই ইচ্ছা, প্রথম সন্তানকে হারালেও তার অস্তিত্বটুকু শেষ হতে দিবে না। কিছু হৃদয় বিদারক স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দিবে নিজের কাছে। নির্দিষ্ট জায়গা মতো এসে কাপড়টুকু নিচে রেখে দিয়ে ধীরে ধীরে নিজের হাতে একটা কবর খুলল কঠোর পুরুষটা। যে সন্তানকে নিজে হাতে মানুষ করার কথা ছিল, আজ নিজ হাতে সেই সন্তানের কবর খুঁড়ছে। আহ, কি ভাগ্য তার! কবর খোঁড়া শেষ হতেই কাপড়ের টুকরোগুলো নিজ হাতে তুলল। শেষ একবার চোখ তুলে দেখল দু চোখ ভরে, যেন সন্তানের মুখখানা শেষবারের ন্যায় দেখছে। মুখের সামনে এনে কাপড়ের উপর একটা চুমু খেল, যেন প্রথম সন্তানের কপালে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। তারপর সেই রক্তাক্ত পোশাকগুলো সন্তর্পণে রেখে দিল কবরের মাঝে। কাঁপা কাঁপা হাতে ধীরে সুস্থে মাটি দিয়ে পরিপূর্ণ করলো সেই কবরখানা। আর যেন সহ্য হলো না, কাজ সেই সতেই কারো বুকে মাথা রাখার ন্যায় কবরটাকে দু হাতেই জড়িয়ে ধরল। সমস্ত গ্লানিটুকু সন্তানের কাছে তুলে রাখতে চাইলো। এই পর্যায়ে এসে চোখের বাঁধ হারালো, কাঁদতে কাঁদতে আওড়ালো, আপনি আমার আব্বু ছিলেন নাকি আম্মু? বলুন না। বাবাকে ভীষণ খারাপ ছিলাম, যেভাবে ছেড়ে চলে গেলেন। কেন গেলেন? এখন আপনার আম্মুকে আমি কি জবাব দেব বলুন না? কিভাবে দাঁড়াবো এই মেয়েটার সামনে? আম্মুর কথা ভেবে থেকে যেতেন, কেন থাকলেন না? একটু থেমে পুনরায় ধিমি কণ্ঠে আওড়ালো, নিশ্চয়ই আব্বুর প্রতি রাগ করেছেন, তাই না? আপনার আম্মু, ফুপি, এমনকি আপনি, আমি কাউকে রক্ষা করতে পারিনি, এই জন্য রেগে আছেন, তাই না? ক্ষমা করবেন এর জন্য, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আব্বু অনেক চেষ্টা করেছে, পারেনি আপনাদের রক্ষা করতে। এমন তো ক্ষমা চাওয়ার মুখও নেই। এর জন্য আব্বুকে কখনো ক্ষমা করবেন না, আপনি একদম করবেন না। আব্বু ব্যর্থ, অপারগ, কাউকে রক্ষা করতে পারি না। এতটুকু বলে ওভাবেই চুপ করে গিয়ে কেবল অশ্রু ঝরাতে থাকলো। এত কেঁদেও যেন কষ্টটুকু কমছে না। হাঁসফাঁস করছে বুকটা, ইচ্ছে করছে দৌড়ে গিয়ে মেয়েটাকে বুকে নিতে, কিন্তু সম্ভব নয় যে। তাহলে এই দহন কিভাবে কমবে? তাহলে আর কি উপায় আছে? সেই সম্বল হিসেবে পুনরায় সন্তানকেই বেছে নিল। এবার হাহাকার করে উঠল, এই চাপা কষ্ট যার সহ্য হচ্ছে না। আপনি তো ছেড়ে গেলেন, কিন্তু আপনার আম্মুকে ফিরিয়ে দিন না। কথা দিচ্ছি, আপনার আম্মুকে আর কোনো কষ্ট পেতে দেব না। এবার আর কথার হেরফের হবে না। ফিরিয়ে দিন, দোহাই লাগে আপনার। এত বড় শাস্তি কেন দিচ্ছেন সবাই মিলে আমাকে? কেন বলুন? ফিরিয়ে দিন আপনার আম্মু আর ফুপিকে। দুজন যে আমার প্রাণ, কি করে থাকবো ওদের ছেড়ে? এই কষ্টটুকু লাঘব করে দিন, দোহাই লাগে। না জানি সন্তানের নিকট আরও কত অভিযোগ অনুযোগ জানালো রুদ্ধ। চোখের পানি বোধ হয় সেভাবেই অবিরত ঝরতে থাকলো। একটা সময় সূর্যের রশ্মি এসে চোখে মুখে লাগলো। সন্তানের কবরের উপর শখানেক চুমুক খেয়ে শেষ বিদায় জানিয়ে উঠে পড়ল। পুনরায় হেঁটে হেঁটে পা বাড়ালো বাড়ির উদ্দেশ্যে। পুরো মেঘ মহলেই যেন এখন শুনশান। শুধু এক মেয়েদের তত্ত্বাবধানে বাড়িতে আছে হিয়ান মায়ান। ছেলেটা বাড়িতে ফিরতেই দুই ভাই এসে বড় ভাইয়ের পা জড়িয়ে ধরল। ফুপিয়ে উঠল দুজনেই। ধরা স্বরে শুধিয়ে উঠল মায়ান, আপু আর ভাবি কোথায়? ভাইয়া, বাড়ির সবাই কোথায়? বলো না আমার আপু আর ভাবি কেমন আছে? চাপা পড়া কান্নাটুকু যেন পুনরায় বেরিয়ে আসতে চাইল। ভাইদের সামনে তার হতে দিল না। নিচু হয়ে বসে আশ্বাস দেখিয়ে জবাব দিল, আপু,
ভাবি সবাই ভালো আছে, বাড়ির সবাই একটু কাছে আছে। ভাইয়া নোংরা আছে, ফ্রেশ হয়ে আসে, তারপর আপনাদের সাথে ব্রেকফাস্ট করব, কেমন? মায়ানহান সত্যি ভেবে মাথা নেড়ে সম্মতি জানাতেই রুদ্ধ ব্যস্ত পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। গোসল করার উদ্দেশ্যে পোশাকের জন্য এগোলো আলমারির দিকে। দরজা খুলে পোশাক হাতে নিয়েও হঠাৎ কি মনে করে সেখানের একটা ড্রয়ারে হাত দিল। সেখানে এখনও রাখা আছে অদ্রিজার সেই একটা নূপুর, তার হাতে অঙ্কিত একটা ছবি। সেই চিঠিখানাও মেয়েটাই যত্ন করে তুলে রেখেছিল। এসব বলেছিল এটা তার নিকট সবচেয়ে সুন্দর উপহার। আর শুধু মেয়েটার স্মৃতি আছে, মেয়েটা নেই। নূপুরের রিনঝিন শব্দে জানান দিচ্ছে না মেয়েটা তার নিকট আছে। এটাই যেন তার বুকে রক্তক্ষরণ ঘটাচ্ছে। এই শূন্য ঘরে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজ। ছেলেটাকে আরও খানিকটা ভেঙে দিতে নজরে পড়ল একটা প্রেগনেন্সি কিট, যা হাতে তুলতেই স্পষ্ট দুটো লাল দাগ চোখে পড়ল, যা জানান দিল তার সন্তান আসতে চলেছিল। তার থেকে বেশি মেয়েটা চেয়েছিল তাদের মাঝে কারো আগমন ঘটুক। তা পূর্ণ হতে গিয়েও হলো না। যখন মেয়েটা জেগে উঠেই সব জানতে পারবে, তখন কি বড্ড পাগলামি করবে। কে পারবে তো তখন সামলাতে। কিটটা রেখে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। শাওয়ার ছেড়ে দিয়েই ঠান্ডা পানিতে গা ভিজিয়ে বসে রইল। কত সময় পর্যন্ত ঠান্ডা লেগে যাওয়ার ভয় নেই। কিটটুকু হেরে গেল ছেলেটার কষ্টের কাছে। চোখের বাঁধ পুনরায় ভাঙল। পানির ধারার সাথে তা মিলে মিশে একাকার হয়ে গেল। শরীরে লেগে থাকা মাটি, রক্ত সব মিলিয়ে গেল পানির সাথে। কিন্তু হাহাকারটুকু জমা রইল বুকের এক কোণে। সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সরাসরি নিচে এলো। দুই ভাই বসে তারই অপেক্ষায়। এসে নিজের হাতে দুই ভাইকে খাইয়ে দিল। নিজের মুখে পানিটুকু পর্যন্ত দিল না। এরপর ভাইদের আবার কিছু বুঝিয়ে রেখে বেরিয়ে এলো বাড়িটা থেকে। পুনরায় হেঁটে পথ চলতেই শুরু করলো। গন্তব্য শেষ হলো একটা মসজিদে এসে। নামাজের সময় তখনও হয়নি, তবুও ভেতরে ঢুকে বসে রইল একাকী নিভৃতে। এক সময় নামাজের সময় হলো। মানুষ এসে ভরে গেল মসজিদটা। রুদ্ধ আল্লাহর দরবারে মাথা নোয়ালো। দোয়া জুড়ে কেবল একটাই ইচ্ছে, বোন আর স্ত্রীর সুস্থতা। একমাত্র পথপ্রদর্শক আল্লাহর নিকট সেজদায় আর্জি জানিয়ে অশ্রু ঝরাতে ঝরাতে অনুনয় করে উঠল কাতর কণ্ঠে। এ তোমার কেমন বিচার আল্লাহ! আমার দুটো কলেজেকে তুমি একসাথে ছিনিয়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিতে চাইছ। এর থেকে ভালো তুমি আমার জানটাই নিয়ে নাও। আমার পাখিদের প্রাণ ফিরে দাও আল্লাহ। আমার দুটো কলেজেকে কেড়ে নিয়ে আমাকে চিন্তার লস বানিয়ে দিও না। এতটা কঠোর হবে না এই বান্দার প্রতি। রহম করো আল্লাহ। আমার বাকি দুটোকে সহি সালামত ফিরিয়ে দাও। প্রাণ ভিক্ষা দাও ওদের, ফিরিয়ে দাও আল্লাহ।